আসসালামু আলাইকুম সবাইকে। একটু দেখো তো কথা বলা যায় কিনা, মানে কথা শোনা যাচ্ছে কিনা আর ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু ট্যাগ দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। আজকে এমনিতেই নেট অনেক ডিস্টার্ব করতেছে, তারপরও ক্লাসে যে আসতে পারছি এই তো মেলা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আমি না, ভালো বলাটা ভুল, আমি অতটা ভালো নাই। শরীরের অবস্থা জঘন্য খারাপ, কথা শুনতেছে না। সবাই মেনশন করে দাও, বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। কি ব্যাপার, আজকে উপস্থিতি কম কেন? আচ্ছা, তোমাদের অনেকেরই কথা পেজ থেকে ক্লাস হলে কমেন্ট করতে পারো না। এই তো কমেন্ট তো আসতেছে, আমি তো দেখতেছি প্রচুর কমেন্ট আসতেছে। তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা? তোমাদেরই সমস্যা, তোমরা মনে মিউট খাইছো। আচ্ছা, তো আমরা গতদিন যেটা পড়তেছিলাম ওইটা থেকে একটু টান দেব, কারণ অনেকেই মিস করছো। মিস তো তোমাদের জন্যই করো, আমি তো ক্লাস সেভ রাখি না, এটা তো নতুন না। তারপরও তোমরা ক্লাসে আসো না, আর দোষ হয় আমার যে ভাইয়া ক্লাস কেন সেভ রাখলেন না। আমি তো ক্লাস সেভ রাখি না, কারণ আমি রেগুলার স্টুডেন্টদেরকে পছন্দ করি, ফাঁকি বাজদের একটুও পছন্দ করি না। আমার কি মেসেজ যায়? হ্যাঁ, মেসেজ যাচ্ছে, সবার মেসেজ যাচ্ছে। আচ্ছা দেখো, আর একটা কথা, ওই যে আমি একটা সারি দিয়ে দেখলাম, মানে গুগল করে দেখলাম আর কি, যে যারা মেসেজ করতে পারতেছো না বা কমেন্ট করতে পারতেছো না পেজে, তাদের সমস্যা হলো তোমরা ই করছো, হয়তো ফলো করো নাই। ফলো করতে হবে, আর 15 সেকেন্ড পর পর কমেন্ট করতে হবে। টানা 15 সেকেন্ডের মধ্যে দুইবার কমেন্ট করলে হয় না, কমেন্ট ব্লক হয়ে যায়। বুঝতে পারছো? এই কিছু সমস্যার কারণে হয়তো কমেন্ট করতে পারতেছো না, আর কোনো সমস্যা নাই পেজে। আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম সেটা থেকে শুরু করি। আজকে অনেকক্ষণ ক্লাস নেবো, দেখি যতক্ষণ পারা যায়। তো
আমি গতদিন একটা কোশ্চেন পড়াইছিলাম তোমাদের, যারা মিস করছো তাদের জন্য। সেটা হলো অস্থি দুই ধরনের বলছি, একটা হলো নিরেট অস্থি আর একটা হলো স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি আর একটা হলো স্পঞ্জি অস্থি। তো ওই নিরেট অস্থির একটা একক আছে, মানে যেমন আমাদের দেহের এককের নাম কি? কোষ। তারপরে স্নায়ুতন্ত্রের এককের নাম কি? স্নায়ুতন্ত্রের এককের নাম হলো নিউরন। তারপরে বৃক্কের এককের নাম কি? বৃক্কের এককের নাম নেফ্রন। ঠিক এরকম কিছু একক আছে। এই নিরেট অস্থিরও একটা এককের নাম হলো হ্যাবাসিয়ান তন্ত্র। তো সেটা কি পড়ছিলাম, যে একটা অস্থিকে যদি আমি এখান থেকে আড়াআড়ি ট্রান্সভার্স সেকশন করি, মানে কাটি, তারপরে যদি মাইক্রোস্কোপে দেখি, বড় করে দেখি, জুম করে দেখি, তাহলে আমরা এইরকম একটা জিনিস পাবো। এই যে একটা অংশ পাইলাম, এতটুকু অংশ আমি দেখলাম। এই যে এতটুকু অংশ যেটা দেখলাম, এটা কিন্তু পুরাটা ঘিরে আছে। দেখো, এই একটা অস্থি কিন্তু গোল, তাহলে তার এতটুকু অংশ আমি নিলাম। এই জায়গাটা যেটা, এটা কিন্তু এই যে মাঝে আমার যে অস্থিমজ্জা আছে, সেটা অস্থিমজ্জা। আর এইখানে আমরা কিছু সার্কুলার জিনিসপত্র পাবো এরকম, যেগুলাকে আমরা বলবো হ্যাবাসিয়ান তন্ত্র। আমি এইটাই পড়াইছিলাম, এই হ্যাবাসিয়ান তন্ত্রটাই আমি পড়াইছি। দেখো, এই হ্যাবাসিয়ান তন্ত্র, এবং মাঝখানে থাকে প্রত্যেকটার ক্ষেত্রে একটা হ্যাবাসিয়ান নালী। হ্যাবাসিয়ান নালী। এবার একে যদি আমি আরো বড় করে দেখি, আরো জুম করে দেখি, তাহলে এই একটা অংশটাকে আমি জুম করে দেখবো, তাহলে দেখবো অস্থি কোষগুলো থাকার যে জায়গা, সেই জায়গাগুলো আমি পাবো। অস্থি কোষগুলো থাকার জায়গা পাবো, যে জায়গাগুলোকে বলা হয় আমার ল্যাকুনা। ল্যাকুনা, যে জায়গাগুলোকে আমরা বলবো ল্যাকুনা, এরকম সার্কুলার ল্যাকুনা পাবো। এই যে ল্যাকুনা, হ্যাঁ, এরকম ল্যাকুনা পাওয়া যায়। ল্যাকুনা গুলো পাওয়া যায় এরকম সারিতে। যে সারিতে ল্যাকুনা গুলো পাওয়া যায়, সেই সারিগুলোকে বলা হয় ল্যামেলি। সেই সারিগুলোকে বলা হয় ল্যামেলি। প্রায় 5 থেকে 15টি ল্যামেলি আছে। 5 থেকে 15টা এরকম ল্যামেলি আছে সারি। কিন্তু তুমি তো আর পরীক্ষা হলে 5 থেকে 15টা দেখাবা না। তুমি পরীক্ষা হলে কয়টা দেখাবা? সর্বোচ্চ 3টা বা 4টা, কারণ এর বেশি দেখাইতে গেলে আমার টাইম লাগবে, আমার টাইম কিল হবে, দরকার নাই। তুমি 2-3টা দেখাও, তাহলে হবে। এখন এগুলো হলো বাসা বাড়ি। এর ভিতরে কি থাকে? অস্থি কোষগুলা থাকে। এই যে অস্থি কোষ, এই অস্থি কোষ দেখাচ্ছি, দেখো অস্থি কোষ। অস্থি মানে ইংরেজিতে অস্টিও, কোষ মানে সাইট। তাহলে এগুলোকে আমরা কি বলবো? অস্টিওসাইট। এই যে অস্টিওসাইট থাকতেছে। কিন্তু তারপরও আমার চিত্রটা ভুল, কারণ আমি অস্টিওসাইট বা কোষ যখন বলতেছি, তার মানে আমার প্রত্যেকটার ক্ষেত্রে একটা নিউক্লিয়াস দিতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে কি দিতে হবে? নিউক্লিয়াস দিতে হবে, তাহলে আমার চিত্রটা কারেক্ট হবে। আর এই সারিগুলোকে আমরা কি বললাম? সারিগুলোকে আমরা বললাম ল্যামেলি। এখন এই যে একটা অস্থিকোষ, এই যে একটা অস্থিকোষ, এরা আবার আড়াআড়ি সংযোগ রক্ষা করে ছোট ছোট কিছু নালীর মাধ্যমে। ছোট ছোট কিছু নালীর মাধ্যমে, যেগুলোকে বলে ক্যানালিকুলি। এই যে আমি নালীগুলো আঁকতেছি, এগুলো হলো ক্যানালিকুলি। আর একবারে ভিতরে এই যে নালীটা, এটা পাবা তুমি এই যে ভিতরে। যেহেতু এটা একটা হ্যাবাসিয়ান তন্ত্র, তাহলে এখানে যে নালীটা থাকবে, সেটার নাম হ্যাবাসিয়ান নালী। সেটার নাম কি? হ্যাবাসিয়ান নালী। একটু দাঁড়াও, একটু শেয়ার করে দেই। এটাকে বলবো হ্যাবাসিয়ান নালী। এখন আমার এখানে একটা কোশ্চেন আছে, যে এই হ্যাবাসিয়ান নালীর মধ্যে দিয়ে কি যায়? ধমনী যাবে। কোষগুলো বাঁচার জন্য অক্সিজেন লাগবে না? অক্সিজেন যাওয়ার জন্য রক্ত যাওয়া লাগবে। তাহলে এই রক্ত যাবে ধমনী দিয়ে। তারপরে অক্সিজেন ব্যবহার করার পরে সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সেই রক্তটা কি দিয়ে যাবে? শিরা দিয়ে। তাহলে একটা শিরা থাকবে, কিছু লসিকা থাকবে, কারণ কোষের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সে জায়গায় লসিকা থাকে। আর কি থাকবে? স্নায়ু থাকবে। তাহলে এই জিনিসগুলো আমার থাকবে কি কি? ধমনী, শিরা, লসিকা। ধমনী, শিরা, লসিকা আর স্নায়ু। তোমার চিত্র কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমার যদি পরীক্ষায় আসে হ্যাবাসিয়ান তন্ত্র দেখাও, তাহলে আসলে এই 3টা চিত্র দেখাইতে হয়, সাথে আরো একটা চিত্র দেখাইতে হয়। তুমি একটু চিন্তা করো, এই একটা হ্যাবাসিয়ান তন্ত্র, এই আরেকটা হ্যাবাসিয়ান তন্ত্র, এই আরেকটা হ্যাবাসিয়ান তন্ত্র। তাহলে আমি প্রথম চিত্রটা মুছে দিলাম। তো এগুলা কিভাবে থাকে? এগুলো কিন্তু খাড়া থাকে।
খাড়া খাড়া অস্থিগুলো খাড়া থাকে, মানে ছিদ্রপথ গুলো সোজা সোজা থাকে। তো ধরো এই একটা হেবাসিয়ান নালী, এই একটা হেবাসিয়ান নালী এইটা, আর এই একটা হেবাসিয়ান নালী এই যে পাশে আছে হেবাসিয়ান নালী। তো এদের মধ্যে আবার কি থাকে, আড়াআড়ি সংযোগ থাকে, আড়াআড়ি সংযোগ থাকে, ফ্যামিলি রিলেশন। এই যে ফ্যামিলি রিলেশন দিয়ে দিলাম। তো যে নালীটা দিয়ে দেখো ভি আকৃতির নালী আঁকছি, কারণ মনে রাখার জন্যই যে এইটার নাম হলো ভকম্যান্স ক্যানেল, ভকম্যান্স ক্যানেল বা নালী। তাহলে যদি পরীক্ষা আসে দুইটি হেবাসিয়ান নালীর মধ্যে সংযোগকারী নালীর নাম কি, ভকম্যান নালী। দুটি ল্যাকুনার মধ্যে বা দুটি অস্থিকোষের মধ্যে সংযোগকারী নালীর নাম কি, ক্যানালিকুলি। একটা হেবাসিয়ান নালী দিয়ে কি কি যায়, এইটা সেই হেবাসিয়ান নালী, একটা হেবাসিয়ান তন্ত্র, প্রত্যেকটা একটা হেবাসিয়ান তন্ত্র, প্রত্যেকটা একটা হেবাসিয়ান তন্ত্র। তার ভিতরে যে নালীটা আছে তার নাম হেবাসিয়ান নালী। ওটা দিয়ে কি কি যায়, যায় ধমনী যায়। তুমি কিভাবে মনে রাখবা, কোষগুলো বাঁচার জন্য অক্সিজেন লাগবে, দ্যাটস ওয়াই ধমনী যাবে। অক্সিজেন ব্যবহার করার জন্য কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসা লাগবে, তাই শিরা লাগবে। তারপরে লসিকা লাগবে, কোষের ফাঁকে ফাঁকে থাকবে। আর এগুলো পরিচালনা করার জন্য স্নায়ু লাগবে। তাহলে এই তো সুন্দর পড়াশোনা। বুঝতে পারছো সবাই? কমেন্ট করো যে বুঝতে পারছি কিনা। ক্লিয়ার? এখন যদি পরীক্ষায় 4 মার্কের জন্য এই কোশ্চেনটা আসে যে হেবাসিয়ান তন্ত্র আঁকো বা দেখাও, তাহলে তোমাকে এই 4টা চিত্রই আঁকতে হবে। যদি 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য আসে, তখন তুমি এই চিত্রটা আঁকলেও হবে। এই চিত্রটা আর একটু আরো ক্যানালিকুলি দেখাই দিবা, তাহলে তোমার হয়ে যাবে। বুঝা গেছে? পারবা সবাই? দেখো কঠিন না কিন্তু, সহজ, পানি ভাত টাইপের পড়াশোনা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, সবার ক্লিয়ার, ভেরি গুড। ওকে, আচ্ছা এবার আমি দেখি, দেখো এবার দ্বিতীয় যে টপিকটা পড়াইছিলাম সেটা হলো তরুণাস্থি। অস্থি শেষ হয়ে গেছিল, এরপরে আমি পড়াইছিলাম তরুণাস্থি। এরপরে কেউ ক্লাস করবা না, আমি ক্লাস করবো না বলছি, ক্লাস মিস করবা না। আমি কিন্তু ক্লাস রাখবো না, আগেই বলে দিলাম। হ্যাঁ, কেমিস্ট্রির যে ক্লাসগুলো হবে একটা ক্লাসও আমি রাখবো না। যারা যারা সকালে ক্লাস হবে হয়তো 7টার দিকে, বা আমি টাইম ফিক্সড করে দেবো, যে টাইমে ক্লাস হোক না কেন ক্লাসে আসতে হবে। ক্লাসে না আসলে ক্লাস পাবা না। আচ্ছা এবার দেখো, এবার হলো তরুণাস্থি। তরুণাস্থি, তো অস্থি আর তরুণাস্থির মধ্যে আসলে আদৌ পার্থক্যটা কি? আমরা কি জানি, আমরা সাধারণভাবে জানি অস্থি হলো শক্ত, তরুণাস্থি হলো নরম। অস্থি হলো শক্ত, তরুণাস্থি হলো নরম। তো এই পার্থক্য তুমি লিখতে পারবা? কোনোদিনও না। তোমার লিখতে হবে যে যদি তুমি অস্থি থেকে ক্যালসিয়াম কার্বনেট বাদ দাও, তাহলে তুমি অস্থি থেকে ক্যালসিয়াম কার্বনেট বাদ দিয়ে দিলা, তাহলে তুমি তরুণাস্থি পাই যাবা। কারণ তাহলে আমি এখান থেকে অস্থি তৈরি হওয়ার একটা প্রক্রিয়া সম্পর্কেও জানলাম, কি যে তরুণাস্থি গুলোর উপরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট জমা হতে হতে অস্থিতে পরিণত হয়। শুধু ক্যালসিয়াম না, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়াম কার্বনেট জমা হইতে হইতে তারপরে অস্থিতে পরিণত হয়। তবে অস্থি তৈরি হওয়ার কি একটাই নিয়ম? না, অস্থি 2 ভাবে তৈরি হতে পারে। এই একভাবে ক্যালসিয়াম কার্বনেট জমা হইতে হইতে, অথবা ঘষাঘষিতে। তুমি চিন্তা করো, কিছু নরম জিনিসকে তুমি যদি প্রচুর পরিমাণ মেসেজ দাও, ওই জিনিস শক্ত হয়ে যায়। তো আমাদের এই যে বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, তখন দেখবা যে এই হাতের এই জায়গাটায় আর পায়ের হাঁটুতে, এই দুটাতে ভর করে যায়, তাই না? তাহলে তার ঘষা খায় কোন জায়গায়? এই জায়গায় ঘষা খায়, হাঁটুতে ঘষা খায়। তো হাঁটুতে যখন কোনো একটা পেশি, দেখো এই একটা মনে করো আমার হিউমেরাস, এই হিউমেরাস আমি পড়াইছিলাম যেখানে ডেলটয়েড রিজ থাকে, খাস খাস জায়গা। এই রিজ থেকে পেশি বের হয়, পেশি বের হয়ে এখানে এসে শেষ হয়, এই অস্থিতে এসে শেষ হলো। তো যে জায়গাতে শেষ হয় সেই জায়গাতে সাদা সাদা হয়ে যায়, এবং সেগুলাকে বলা হয় টেন্ডন, পেশির টেন্ডন। তার মানে পেশি আর অস্থির সাথে, একটা পেশি আর একটা অস্থির সাথে সংযোগকারী যে জায়গা। হ্যাঁ, সবার কমেন্ট দেখা যাচ্ছে। কোশ্চেন করে আমার কমেন্ট কি দেখা যায়? জি, কমেন্ট দেখা যায়। সামথিং ওয়েন্ট রং দেখাইতে পারে, কিন্তু কমেন্ট ঠিকই দেখা যায়। দেখো, তাহলে এই যে পেশিগুলো অস্থির সাথে সংযোগকারী জায়গা, এর নাম টেন্ডন। এই টেন্ডনে যত ঘষা খাবে টেন্ডন তত শক্ত হয়ে যাবে। 2টা জায়গায় ঘষা খায় বলছি, এখানে অস্থি শিখাইছিলাম। she looks too pretty, try to catch her। হ্যাঁ, তো এখানে প্রিটিতে পিসি ফর্ম শিখাইছিলাম, পিসি ফর্ম।
পিসিফর্ম, গোড়ার দিকের অস্থি, এই যে গোড়ার দিকের অস্থি। আর একটা হলো হাঁটুতে ঘষা খায়, হাঁটুতে কি আছে, প্যাটেলা। তাহলে এই দুইটা অস্থির উৎপত্তি হয় এই ঘর্ষণের মাধ্যমে, যার কারণে এই দুটাকে বলা হয়, আমাদের ওদিকে বরিশালের ওদিকে যেসব জিনিস বেশি ঘষা খায়, হ্যাঁ, সেই জিনিসগুলোকে বলা হয় স্যাসা। স্যাসা মানে স্যাসা খাইতে খাইতে ভালো ঠিক হইছে, এটাই বলে যে আরে কেউ যদি অপরাধ করে বলে আরে স্যাসা মার। স্যাসা মার মানে কি, আরে মাইরালা, আরে মার। তো আমরাও যেটা বলি যে ঘষা মানে স্যাসা, স্যাসা খাইতে খাইতে অস্থিগুলা তৈরি হয়, তাই অস্থিগুলোর নাম স্যাসাময়েড না সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি। তো এরপরও যদি ভুলে যাও তাহলে আমার আর কিছু করার নাই। স্যাসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি, বুঝা গেছে? স্যাসা মাইরে মাইরে অস্থি, সিসাময়েড অস্থি। কোথায় কোথায় স্যাসা খায় তাও বলে দিলাম, যে একটা পিচ্চি বাচ্চা যখন হামাগুড়ি দেয় তখন চিন্তা করবা কোথায় কোথায় ঘর্ষণ লাগে। পিচ্চি বাচ্চার হামাগুড়িতে তুমি কি বলবা যে মাথার ফ্রন্টাল অস্থি দিয়ে হামাগুড়ি দিচ্ছে? তো সম্ভব না। তাহলে ফ্রন্টাল অস্থিকে কি তুমি সিসাময়েড অস্থি বলবা? তুমি যদি পাগল হও তাহলে বলবা, কিন্তু তুমি তো পাগল না, তুমি তো ভালো মানুষ। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিসাময়েড অস্থি হয়ে গেল। অস্থি তৈরির দুইটা পদ্ধতি আমরা জানলাম। এবারে আসি তরুণাস্থি। তরুণাস্থির প্রকারভেদ। তরুণাস্থি হলো 4 প্রকার। কি কি? একটা হলো স্বচ্ছ, তারপরে হলো শ্বেততন্তুময় মানে তন্তু থাকবে, তারপরে হলো পীততন্তুময় মানে হলুদ তন্তু থাকবে, আর একটা হলো ক্যালসিফাইড। ক্যালসিফাইড মানে বুঝাই যাচ্ছে চুনময়, চুন থাকবে। এই 4 ধরনের অস্থি, এই 4 ধরনের অস্থি তরুণাস্থি, এই 4 ধরনের তরুণাস্থি থাকে। এখন স্বচ্ছ যদি তুমি আঁকতে চাও, স্বচ্ছ, তাহলে তার মধ্যে কি তন্তু থাকবে? অফকোর্স নট, তার মধ্যে কোনো তন্তু থাকবে না। তার মধ্যে কি থাকবে? শুধুমাত্র তরুণাস্থি গুলা থাকবে। এখন অস্থির বাসস্থান আছে, তরুণাস্থির কি বাসস্থান নাই? অবশ্যই আছে। তরুণাস্থিও যে জায়গায় থাকে সেই জায়গার নাম হলো ল্যাকুনা। তাহলে এই যে ল্যাকুনা গুলা দিয়ে দিলা। এখনো ভুল আছে, কেন ভুল? তরুণাস্থি কোষ বলতেছো, তাহলে নিউক্লিয়াস দিতে হবে, এই যে নিউক্লিয়াস দিয়ে দিলা। আর স্বচ্ছ, স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে পরিষ্কার, পরিষ্কার যেহেতু তাই তার মধ্যে এই যে হালকা পরিমাণ এই যে ম্যাট্রিক্স দিয়ে দিবা। আর তন্তু নাই বলে তাকে আসলে পরিষ্কার বলা হয়। হয়ে গেল আমার স্বচ্ছ তরুণাস্থি আঁকা, স্বচ্ছ তরুণাস্থি আঁকা হয়ে গেল। তো স্বচ্ছের আরো দুটো নাম আছে, একটা হলো হায়ালিন আর একটা হলো কাচিক, কাচের মতো তাই কাচিক। তো এটা দিয়ে কি মনে রাখবো? এটা দিয়ে উদাহরণগুলো আমি ইজিলি মনে রাখতে পারবো। কিরকম? স্বচ্ছ দিয়ে মনে রাখবা, শয় ব আছে না, শ্বসন তন্ত্রের সব অংশ। শ্বসন তন্ত্রের, তাহলে কি কি শ্বসন তন্ত্রে কি লাগে? শ্বসন তন্ত্রে কি লাগে? নাক লাগে না? তাহলে নাক, তারপর হলো শ্বাসনালী, শ্বাসনালীতে শয় ব, ট্রাকিয়া, হ্যাঁ, এগুলো সবগুলাই হলো কি দিয়ে গঠিত? স্বচ্ছ। বুঝতে পারছো? তাহলে নাক, নাসিকা, নাসিকা বলা হয়, নাক, শ্বাসনালী। তবে আরো একটা জিনিস দেখো না, ষড়যন্ত্র তুমি যদি বলো, ষড়যন্ত্র, ষড়যন্ত্র তো শয় ব আছে। শ্বাসনালী তুমি যদি লেখো, শ্বাসনালী, তাতেও কিন্তু শয় ব আছে। তাহলে আমি কি মনে রাখবো? শ্বসন তন্ত্রের পুরাটা অংশই আমার স্বচ্ছ দিয়ে। হায়ালিনের হা দিয়ে কি মনে রাখবা? হাঙ্গর, হাঙ্গর মনে রাখবা। তুমি যখন হাঙ্গর মনে রাখতে পারবা, হাঙ্গর, হাঙ্গর, উমগঙ্গা যখন আসবে হাঙ্গর বানানে, উমগঙ্গা দিয়ে তুমি মনে রাখবা ব্যাং। তাহলে দেখো আরো উদাহরণ হয়ে গেল যে ব্যাং এবং হাঙ্গরের ভ্রূণেও এই স্বচ্ছ টাইপের হায়ালিন বা কাচিক তরুণাস্থি পাওয়া যায়। এজন্য আমার হাঙ্গর খাওয়ার খুব শখ আছে, তবে হাঙ্গর মনে হয় হারাম, খাম না। বুঝা গেছে? আচ্ছা, তারপরে শ্বেততন্তু পীততন্তু দুইটার মধ্যে তন্তু থাকবে। আমি শুধু একটা পার্থক্যই বলবো, সেটা হলো শ্বেততন্তুময়ের তন্তুগুলো থাকে এরকম সমান্তরাল, স দিয়ে মনে রাখবা সমান্তরাল। সমান্তরাল থাকলে তার কোনো শাখা প্রশাখা থাকবে না। পীততন্তুর ক্ষেত্রে কোনো সমান্তরাল না, এরকম শাখা প্রশাখা থাকে। শেষ পড়া। আর পীততন্তুময় যেটা, এটা হলো ইলাস্টিক মানে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, যদি স্থিতিস্থাপক থাকে, যদি স্থিতিস্থাপক হয় তার মানে কি? ইলাস্টিক। ইলাস্টিক, তুমি যদি ইলাস্টিক মনে রাখতে পারো তাহলে উদাহরণ তুমি সব মনে রাখতে পারবা, কারণ এটার উদাহরণ, এটা যে সব জায়গায় থাকে সবগুলোতেই ই আছে, সবগুলোতেই ই আছে।
সবগুলোতে ই আছে। কি কি? একটা হলো ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী, তারপরে হলো এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার, আর একটা হলো এপিগ্লোটিস, এপিগ্লোটিস। দেখছো তিনটা ই যুক্ত জায়গায় থাকে। ইউস্টেশিয়ান নালী কানে থাকে, এক্সটার্নাল ইয়ার এই যে এখানে এখানে থাকে, আর এপিগ্লোটিস উপজিহ্বা, এটা তো জানোই। তাহলে এই তিনটা জায়গায় আমার স্থিতিস্থাপক থাকবে। আর শ্বেততন্তুময় কোথায় থাকবে? এই স দিয়ে সব, এত প্যারা নেওয়ার কিছু নাই, মুখস্থ আছে কিছু নাকি কিছু। সমান্তরাল থাকে, শাখা পোশাখা নাই, আর থাকে হলো বিভিন্ন সন্ধিতে, সন্ধিতে, বিভিন্ন সন্ধিতে। অস্থির সাথে অস্থি, দুইটা শক্ত জিনিস কখনো কখনো কিন্তু এরকম লাগতে পারবে না। তার ভিতরে কি লাগবে? হয় সুতা লাগবে, তন্তু লাগবে, তাহলে সেই অস্থি সন্ধিটা হয়ে যাবে তন্তুময়। অথবা তোমার থাকতে পারে তরুণাস্থি, তরুণাস্থি যদি থাকে এই দুইটার ভিতরে তাহলে হয়ে যাবে তরুণাস্থিময়। অথবা থাকতে পারে একটা গহ্বর যার মধ্যে ফ্লুইড তরল থাকবে, তখন হয়ে যাবে সাইনোভিয়াল। অস্থিসন্ধি আসলেই আছে 3 প্রকার, আমি আজকে পড়াবো অস্থিসন্ধি কয় প্রকার 3 পড়াবো। তাহলে এই যে অস্থিসন্ধির মধ্যে যদি থাকে তখন সে কি ধরনের থাকে? শ্বেততন্তুময়। তাহলে আমি যদি তোমাদের পরীক্ষায় বলি যে দুটি কশেরুকার মধ্যে যে তরুণাস্থি থাকে তার নাম কি? দুটি কশেরুকার মধ্যে যে তরুণাস্থি থাকে তার নাম কি? কশেরুকার মধ্যে যে তরুণাস্থি থাকে তার নাম কি? দুটি কশেরুকার ভিতরে যে তরুণাস্থি থাকে তার নাম কি? উত্তর কি হবে বলতে পারো? কশেরুকার মধ্যে সন্ধি না, তাহলে কি হবে? শ্বেততন্তুময়, শ্বেততন্তুময়। যদি বলি এই যে বহিকর্ণে কোনটি থাকে, বহিকর্ণে কোনটি থাকে, কি বলবা? পীততন্তুময়। আর ক্যালসিফাইডটা কি? এই যে হাড়গোড় যেগুলা খাও, হাড়গোড়, এটা একটা হাড়, তার উপরে কি এই যে হাত অথবা পায়ের হাড্ডি যে খাও, রান খাও, রানের উপরে একটা কুরমুট কুরমুট টাইপের জিনিস আছে না? তাহলে বর্ধনশীল যেগুলা, যেগুলা বড় হইতে পারে হাড্ডিগুলা, ওই বর্ধনশীল লম্বা হাড়ে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়, যেগুলাতে ক্যালসিয়াম কার্বনেট থাকে, যাদের ম্যাট্রিক্সে ক্যালসিয়াম কার্বনেট থাকে। তাহলে একটু চিন্তা করো, তাহলে তার যদি তুমি ম্যাট্রিক্স আঁকো সেটা কিন্তু এরকম ঘন করে আঁকবা, সাথে কোষ তো দিবাই, তন্তু দিবা না, কোষ তো দিবাই, লেকুনা টেকুনা দিবাই, কিন্তু ম্যাট্রিক্সটা একটু গাঢ় করে দিবা পেন্সিল দিয়ে, কারণ এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। দ্যাটস ওয়াই একে ক্যালসিফাইড বলা হয়। আশা করি বুঝতে পারছো। গত ক্লাসের পড়া রিপিট শেষ। বুঝতে পারছো? বুঝতে পারলে বলো, তাহলে আমি আজকে এখন নতুন টপিকসে যাব, নতুন টপিকসে যাব। বুঝা গেছে? হ্যাঁ জি ভাই, পুরাটাই রিপিট করাই দিলাম। এরপরে যদি ক্লাস মিস করছো কেউ, ফাড়াই ফেলবো একবারে, আর কোনো রিপিট মিপিট হবে না। আমি এত ভালো মানুষ না। ডেইলি জানাই দেই। আর একটা বলেই দিই যে আমি যদি ক্লাসের পোস্ট দেই তাহলে রাত 12টার ঠিক 10-15 মিনিটের মধ্যে পোস্ট দিয়ে দিব, কারণ 12টার পরে নতুন দিন শুরু হয়। তাহলে পরের দিনে কি ক্লাস হবে তুমি 12টা থেকে 12:30টার মধ্যে আসলে ইনশাল্লাহ পাবা। অথবা আমি তো পোস্ট দেই, প্রতি ক্লাসের একদিন আগে অবশ্যই আমি পোস্ট দেই। বুঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাস ইম্পর্টেন্ট, আজকের ক্লাস ইম্পর্টেন্ট। দেখো তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো পেশি, পেশিতন্ত্রটা পড়বো। তো পেশি কয় ধরনের আছে, পেশি কিভাবে কাজ করে, এগুলো নিয়ে খুব বেশি ডিটেইলস আলোচনা আসে। দেখো তো পেশি কি কয় ধরনের হতে পারে? 3 ধরনের। একটা হলো রৈখিক পেশি, তারপরে হতে পারে মসৃণ পেশি, আর একটা হতে পারে হৃৎপেশি। অবশ্যই অবশ্যই একসাথে পড়বা, অবশ্যই অবশ্যই 3টা একসাথে পড়বা, তাহলে তোমার আর ভুল হবে না। অবশ্যই 3টা একসাথে পড়বা, তাহলে আর তোমার ভুল হবে না। দেখো তো রৈখিক পেশি তুমি যখন আঁকবা, চিত্রগুলো যখন আঁকবা, আমি সবসময় বলি বায়োলজি পড়ার মেইন উদ্দেশ্য, মেইন সিস্টেম হলো তোমার চিত্র করতে হবে। চিত্র করলে তোমার পড়া শেষ। দেখো একটাই চিত্র, এই যে নলের মতো চিত্র আঁকলাম, 9-10 পড়ছো এগুলা। এই মাকু আকৃতির আঁকলা, আমি মাকু আকৃতি বলি না, আমি বলি নৌকা আকৃতির। আর হৃৎপেশির ক্ষেত্রেও নলের মতো, কিন্তু এর শাখা আছে। এই যে দেখো শাখা আঁকতেছি, এই যে দেখো শাখা আঁকতেছি, এর শাখা আছে। এইটা হয়ে যাবে আমার হৃৎপেশি। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো তাহলে একটা পার্থক্য কিন্তু হয়ে গেল, আকৃতি আমার হয়ে গেল। এবার নিউক্লিয়াস, কোনটাতে কতগুলো নিউক্লিয়াস থাকে?
এতে অসংখ্য মানে কয়েকশো নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াস গুলা যখন চিত্রে দিবা, দেখো চিত্র আঁকা শিখাচ্ছি ভালো করে দেখো, নিউক্লিয়াস গুলা যখন চিত্রে দিবা তখন অবশ্যই পরিধির দিকে দিবা, পরিধির দিকে, কোন কেন্দ্রের দিকে, মানে ভিতরে কোনো নিউক্লিয়াস দিবা না। যতই সুন্দর আঁকো ভিতরে নিউক্লিয়াস দিলে কিন্তু জিরো। আমার কাছে খাতা আসলে আমি জিরো দিব। তাহলে নিউক্লিয়াস দিবা পরিধির দিকে, অলওয়েজ পরিধির দিকে নিউক্লিয়াস দিবা। সংখ্যা কত? কয়েকশো। মসৃণ পেশির ক্ষেত্রে, মসৃণ পেশির ক্ষেত্রে নিউক্লিয়াসটা দিবা একবারে মাঝখানে, এবং এটা উল্লেখ করবা না যে তুমি কেন্দ্রে দিছো, না, দিস ইজ নট কেন্দ্র, তুমি বলবা স্ফীত কেন্দ্রে। তার মানে এখানে সবচেয়ে মোটা যে জায়গাটায় সেই জায়গার কেন্দ্রে থাকবে, মোটা যে জায়গাটা সেই জায়গাটার কেন্দ্রে থাকবে, যেটাকে বলা হয় স্ফীত কেন্দ্র। এবং প্রতি কোষে একটাই নিউক্লিয়াস থাকে। হৃৎপেশিতেও একটাই থাকে, এবং সেই নিউক্লিয়াসটা অবশ্যই কেন্দ্রস্থলে। এবার দিবা কেন্দ্রস্থলে, এবার দিবা কেন্দ্রস্থলে, মানে প্রত্যেকটা কোষের একবারে কেন্দ্রস্থলে থাকে। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, দেখো আমি একবারে কেন্দ্রস্থলে দিছি। তাহলে এটার ক্ষেত্রে বলবা পরিধির দিকে থাকে নিউক্লিয়াস, কয়েকশো থাকে। এই মসৃণ পেশির ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, সরি স্ফীত কেন্দ্রে। আর হৃৎপেশির ক্ষেত্রে তুমি পয়েন্টটা দিবা কেন্দ্রস্থলে থাকে, যদি রিটেনে আসে। তবে আমার মনে হচ্ছে না তোমাদের 2021 কপালে পরীক্ষা আছে, দেখা যাক। তার মানে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে পারো, অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়া যায়। কারণ যে পরিস্থিতি, কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোমাদের কপালে আর যুক্ত না। দেখা যাক কি হয়। তো এখান থেকে এমসিকিউ আসবে। হ্যাঁ, তারপরে দেখো, এরপরে রৈখিক পেশি, তার মানে কি? রেখা আছে। রেখা মানে এতে আড়াআড়ি ডোরা কাটা দাগ আছে। এই যে ডোরা কাটা দাগ, এই যে ডোরা কাটা দাগ, ডোরা কাটা দাগ আছে। দ্যাটস ওয়াই একে রৈখিক পেশি বলা হয়। তাহলে রৈখিক পেশি যেহেতু দাগ আছে, দাগ থাকে কি আমরা মসৃণ বলি না, তাহলে এটারই আরেকটা নাম অমসৃণ পেশি। অমসৃণ পেশি, এটারই আরেকটা নাম অমসৃণ পেশি। বুঝছো? এটার একটা নাম কি? অমসৃণ পেশি। ক্লিয়ার? আচ্ছা, মসৃণ পেশিতে নামই মসৃণ, তাহলে কি তুমি কোনো আড়াআড়ি দাগ দিবা? কখনো কোনো দাগ দিবা না, এরকমই থাকবে। আর হৃৎপেশির ক্ষেত্রে এই আড়াআড়ি দাগ থাকে, কিন্তু সেটা অস্পষ্ট। তাহলে তুমি যখন চিত্র আঁকবা তখন এইটার ক্ষেত্রে একটু বড় বড় দিবা, এইটার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট দিবা। এই যে ছোট ছোট মানে অস্পষ্ট কিছু দাগ দিবা, অস্পষ্ট কিছু দাগ দিবা। তাহলে কি বলবা? আড়াআড়ি দাগ থাকে কিন্তু অস্পষ্ট। এরপরে স্পেশাল ফিচার অফ হৃৎপেশি, সেটা কি? এর ভিতরে ইন্টারক্যালাটেড ডিস্ক আছে। ইন্টারক্যালাটেড ডিস্ক আছে হৃৎপেশিতে, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। যে ইন্টারক্যালাটেড ডিস্ক আমার এই দুটোতে থাকে না। তাহলে ইন্টারক্যালাটেড ডিস্ক একটা পয়েন্ট দিলা, এখানে থাকে না, থাকে না, থাকে। আড়াআড়ি দাগ পয়েন্ট দিলা, আড়াআড়ি দাগ থাকে এবং স্পষ্ট, আড়াআড়ি দাগ নাই, আড়াআড়ি দাগ থাকে কিন্তু অস্পষ্ট। শাখা প্রশাখা দিলা হেডলাইন, শাখা প্রশাখা নাই, শাখা প্রশাখা নাই, শাখা প্রশাখা আছে। তারপরে কি দিলা? আকৃতি কেমন? নলাকার, মাকু আকৃতির, নলাকার শাখাযুক্ত দিয়ে দিলা। নিউক্লিয়াস দিলা, নিউক্লিয়াস অসংখ্য, পরিধির দিকে। নিউক্লিয়াস এখানে কি থাকে? একটি, প্রতি কোষে একটি, স্ফীত কেন্দ্রে। প্রতি কোষে একটি, কেন্দ্রস্থলে। প্রতি কোষে একটি, কেন্দ্রস্থলে। ক্লিয়ার? আমার কথাগুলো একবার স্পষ্ট করে বলছি, ক্লিয়ার? বুঝতে পারছো? দু একজন বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, অনেকে বলছে। তাহলে আমরা এইগুলো জিনিসগুলো জানলাম। এবারে এরপরে যেটা, সেটা হলো যেহেতু এই যে দাগগুলা ডোরা কাটার মতো, তাই রৈখিক পেশির আরো নাম আমরা দিতে পারি। কি নাম দিতে পারি? ডোরা কাটা পেশি। ডোরা কাটা পেশি, ডোরা কাটা পেশি। আর এই পেশিগুলো আসলে কঙ্কালের সাথে, অস্থির সাথে বেশি যুক্ত থাকে। তাহলে অস্থির সাথে যেহেতু যুক্ত থাকে, তাই একে আমরা কঙ্কাল পেশিও বলতে পারি। একবার একটা সিকিউ কোশ্চেনই দেখছিলাম,
যে রৈখিক পেশিকে একমাত্রের জন্য রৈখিক পেশিকে কেন কঙ্কাল পেশি বলা হয়, তার কারণ একটাই, সেটা হলো এটা কঙ্কালের সাথে যুক্ত থাকে, তাই কঙ্কাল পেশি। কঙ্কালের ইংরেজি নাম কি? স্কেলেটাল। তাহলে একে তুমি স্কেলেটালও বলতে পারো, স্কেলেটাল পেশিও বলতে পারো। আর এই পেশিগুলোই আমি কিন্তু নিজের ইচ্ছাধীন নিয়ন্ত্রণ করতে পারি। আমি চাইলেই একজনকে ঘুষি দিতে পারি, কিন্তু ঘুষি তো আর দিতে দেওয়া যাবে না, ঘুষি দিলে হলো জেলখানায় চলে যাবে। তাই যেহেতু নিজের ইচ্ছা নিয়ন্ত্রিত হয়, তাই আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক মানে প্রাণীর ইচ্ছাধীন নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখো এই রৈখিক পেশির কত নাম, এক রঙে এক দেহে কত রং। রৈখিক পেশির আরেকটা নাম অমসৃণ পেশি, ডোরা কাটা পেশি, ডোরা কাটা দাগ থাকে, কঙ্কালের সাথে যুক্ত থাকে, তাই কঙ্কাল পেশি। এটারই ইংরেজি নাম স্কেলেটাল পেশি। আর এটা প্রাণীর ইচ্ছাধীন নিয়ন্ত্রিত হয়, তাই এর নাম ঐচ্ছিক পেশি। তাহলে একই জিনিসের এই বিভিন্ন নামগুলা মনে থাকবে, একই জিনিসের বিভিন্ন নামগুলো মনে থাকবে না? বলো মনে থাকবে কিনা? আপা একটু চা দিস তো। আচ্ছা, এবার যেহেতু মসৃণ পেশি, এই মসৃণ পেশি দেখো এতে কোনো আড়াআড়ি দাগ নাই, কিচ্ছু নাই। তাহলে এগুলো, আর এই মসৃণ পেশি কোথায় পাওয়া যায়? উদাহরণ যদি পরীক্ষায় আসে, তোমার উদাহরণ মুখস্থ করার দরকার নাই, তুমি শুধু মনে রাখবা যেসব জায়গার শেষে নালী ও থলি থাকবে, নালী ও থলি থাকবে, তাদেরকে আমরা বলবো মসৃণ পেশি। এবার তুমি তোমার দেহের যত নালী থলি আছে, তোমার দেহের যত নালী থলি আছে, তুমি বলতে থাকো কি কি হতে পারে বলো। আমি বলি পাকস্থলী, থলি আছে, মূত্রনালী, রেচন নালী, জনন নালী, তারপরে কি বলতে পারি? ফেলোপিয়ান নালী। ফেলোপিয়ান নালীটা তোমার বইয়ে উদাহরণ নাই, তোমার বইয়ে উদাহরণ আছে জরায়ু। কিন্তু জরায়ুর যখন চিত্র দেখবা, তখন দেখবা জরায়ুর একটা নালী থাকে, যে নালীটার নামই হলো ফেলোপিয়ান নালী। আমি দেখাই তোমাদেরকে জরায়ুটা, তাহলে দেখতে পারবা, বুঝতে পারবা। তাহলে আমার জরায়ু পড়ার দরকার নাই, জরায়ু আমার মিলে না, তাই আমি পড়বো ফেলোপিয়ান নালী। এই হলো আমার সেই দেখো জরায়ুর চিত্র। এই অধ্যায়টা তোমাদের বাদ দিচ্ছে, বাচ্চা কাচ্চা হবে কেমন আল্লাহ জানে, ধ্বংসাত্মক ব্যাপার স্যাপার। এই দেখো এইটা হলো সেই জরায়ু, আর এইটা হলো সেই ফেলোপিয়ান নালী। ফেলোপিয়ান নালীর গুরুত্ব যে কত বেশি দেখবা, সেটা হলো এইখান থেকে নিষেক হলো শুক্রাণু প্রবেশ করলো, আর এই দিকে থাকে হলো ডিম্বাশয়। এই যে ডিম্বাশয়, এই যে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয়, ডিম্বাণু পড়ে, এদিক দিয়েও ডিম্বাণু পড়লো। এই জিনিসগুলোর নাম হলো ফিম্বরি বা ঝালর। তো এই ঝালর দিয়ে যখন পড়বে, তখন সে ক্যাচ করে ফেলবে, এই যে ডিমটা সে ক্যাচ করে ফেললো। তো ডিমটা তখন কি করে? এই ঝালরের আন্দোলনের ফলে, মানে ফিম্বরি, এগুলোর নাম ফিম্বরি, এই ফিম্বরির আন্দোলনের ফলে এই ডিম্বাণুটা এদিক দিয়ে যেতে থাকে, আর শুক্রাণু এদিক দিয়ে প্রবেশ করতে থাকে। শুক্রাণু ডিম্বাণু এসে এই ফেলোপিয়ান নালীতে নিষেক ঘটে। তাহলে বলো আমাদের প্রাণী দেহের নিষেক ঘটে কোন জায়গাতে? নিষেক ঘটে কোন জায়গাতে? নিষেক কি জরায়ুতে ঘটে? না, নিষেক ঘটে ফেলোপিয়ান নালীতে। ফেলোপিয়ান নালীতে, এই ফেলোপিয়ান নালীতে নিষেক ঘটার পরে এখানে কি হয়? জাইগোট সৃষ্টি হয়, জাইগোটের মধ্যে বিভাজন হয়, ক্লিভেজ বহুত কিছু হয়, ওদিকে আমি যাব না। জাইগোট হওয়ার পরে সেই জিনিসটা আইসে এই জরায়ুতে প্রথিত হয়, এই জিনিসটা এখানে আসতেছে। তাহলে দেখো নিষেক হচ্ছে ফেলোপিয়ান নালীতে, আর জাইগোট প্রথিত হচ্ছে কোথায়? জাইগোট প্রথিত হচ্ছে জরায়ুতে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই ফেলোপিয়ান নালী আমরা মনে রাখবো, আমরা জরায়ু মনে রাখার প্রয়োজন নাই। তাহলে যত নালী আছে কি কি? পৌষ্টিক নালী, শ্বাস নালী, রেচন জনন নালী, রক্ত নালী, গ্রন্থি নালী, সব নালীতে ফেলোপিয়ান নালী, সব নালী এবং থলিতে, পাকস্থলী, মূত্রথলি, মূত্রনালী, যত নালী থলি আছে সেই জায়গাতে মসৃণ পেশি পাওয়া যায়। এবং এই জিনিসগুলো যেহেতু পেটে পাওয়া যায়, পৌষ্টিক নালীতে পাওয়া যায়, বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গকে আরেকটা জিনিস বলা হয় ভিসেরা বলা হয়, তাই এর আরেকটা নাম ভিসেরাল পেশি।
তবে আমি এই ভিসেরাল সংজ্ঞাটা তোমাদের খুব ভালো করে দিব, মাথায় রাখবা। ভিসেরাল নামটা শুনছো? ভিসেরা হলো এমন জিনিস যার নিজস্ব রক্ত সরবরাহ আছে, নিজস্ব স্নায়ু সরবরাহ আছে। তাহলে তুমি একটা জিনিসকে তখনই ভিসেরা বলতে পারবা যখন তার নিজস্ব রক্ত সাপ্লাই আছে, নিজস্ব স্নায়ু সাপ্লাই আছে। আবার বলি, তাহলে দেখো আমার হাতটাই কিন্তু একটা ভিসেরা। কেন? হাতের নিজস্ব স্নায়ু সংবহন আছে, নিজস্ব রক্ত সংবহন আছে। আমার যে পেটের কি বললাম, পেটের যে একটা পাকস্থলীর নিজস্ব কি আছে, রক্ত সরবরাহ আছে, নিজস্ব কি আছে, স্নায়ু সরবরাহ আছে। এখন তবে মেইনলি সংজ্ঞাটা এটা হলেও ভিসেরাল অঙ্গ বলতে আসলে ভিতরের বা পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গই বোঝায়। ভিসেরাল সংজ্ঞা বলতে পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গই বোঝায়। দ্যাটস ওয়াই একে ভিসেরাল পেশি বলা হয়। আচ্ছা, তাহলে মসৃণ গেল, উদাহরণ গেল, রৈখিক গেল, উদাহরণ গেল। আচ্ছা, রৈখিক পেশির উদাহরণে কি বলছি, যে কঙ্কালের সাথে থাকে আর তিনটা এক্সট্রা জায়গায় থাকে। তিনটা এক্সট্রা জায়গায়, এই তিনটা এক্সট্রা জায়গায় মনে থাকে না। তুমি কিভাবে মনে রাখবা? সেটা হলো তুমি যা ইচ্ছা বলতে পারো, তুমি যা ইচ্ছা খাইতে পারো, আর হলো বলতে পারো, যা ইচ্ছা খাইতে পারো, আর যা ইচ্ছা দেখতে পারো। তাহলে তিনটা জিনিস বলছি, কি কি বলো তো? তুমি আর তোমার যা ইচ্ছা তুমি দেখতে পারবা, যা ইচ্ছা তুমি খাইতে পারবা, আর যা ইচ্ছা তুমি দেখতে পারবা, যা ইচ্ছা তুমি বলতে পারবা, যা ইচ্ছা তুমি খাইতে পারবা। তাহলে কি হলো? এক, যা ইচ্ছা তুমি দেখতে পারবা তার মানে চোখে, চোখ কিন্তু তোমার কথা শোনে, তাহলে চোখে থাকবে। যা ইচ্ছা তুমি খেতে পারবা তার মানে জিহ্বায়। যা ইচ্ছা তুমি বলতে পারবা তার মানে গলবিল। মনে থাকবে? তাহলে এই তিনটা জায়গায়, চোখে, জিহ্বায়, গলবিলে। চোখে, জিহ্বায়, গলবিলে কি ধরনের পেশি থাকে বলো? এই তিনটা তো আর অস্থি না, কিন্তু তারপর ওখানে রৈখিক পেশি আছে, এই ঐচ্ছিক পেশি। আমার নিজের ইচ্ছা দিনে আমি বলতে পারি, আমি যা ইচ্ছা বলতে পারবো, যা ইচ্ছা দেখতে পারবো, যা ইচ্ছা খাইতে পারবো। ক্লিয়ার? এভাবে মনে রাখবা, যা ইচ্ছা বলতে পারবা, যা ইচ্ছা খাইতে পারবা, যা ইচ্ছা দেখতে পারবা। এই দেখতে পাইলে তিনটা জায়গাতেই থাকে, কি কি? চোখ, জিহ্বা এবং গলবিল। তাহলে এক্সট্রা তিনটা জায়গাতে আমার রৈখিক পেশি থাকে, কি কি? চোখ, জিহ্বা এবং গলবিল। তাহলে আশা করি আর উদাহরণ তোমার ভুল হবে না যে কোথায় থাকে। মসৃণ পেশির উদাহরণ আমার হয়ে গেছে, বাকি আছে হৃৎপেশি। এই হৃৎপেশি থাকে একটা জায়গাতেই, সেটা হলো হৃৎপিণ্ড। এখন দেখো, এখন লাস্ট কাজ, সেটা হলো তুমি রৈখিক পেশির ক্ষেত্রে তুমি তোমার নিজের ইচ্ছা মতো এটা নাড়াইতে পারো, এবং খুব দ্রুত চাইলেও আমি কিন্তু থাপড়াইতে পারবো, স্বাভাবিক ব্যাপার। তাহলে এর সংকোচন প্রসারণ ক্ষমতা, মানে রৈখিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা হবে খুবই দ্রুত, খুবই দ্রুত। মসৃণ পেশির থাকে ভিসেরাতে, এটা আমার নিয়ন্ত্রণে নাই। তুমি মাত্র খাইলা, ভাত মাত্র খাইলা, আবার 5 মিনিট পর চাইলেই তুমি ভাত খাইতে পারবা না, এটা পসিবল না, এটা ইম্পসিবল। তাহলে 5 মিনিট পরে যেহেতু ভাত খাইতে পারবা না, তাহলে ভাত যে এই যে পরিপাক হয়, এই যে উপর থেকে যে একবার পায়ু পর্যন্ত যায় একটা প্রক্রিয়ায়, তার নাম পেরিস্টালসিস। তাহলে যদি বলা হয় পেরিস্টালসিস প্রক্রিয়ায় কোন পেশি যুক্ত থাকে, উত্তর হবে কিন্তু মসৃণ পেশি। উত্তর হবে মসৃণ পেশি। তাহলে যেহেতু আমি 5 মিনিট পরেই ভাত খেতে পারতেছি না, তাহলে আমি বলতে পারি যে এর সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই স্লো। তাহলে এটার সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত, এটার সংকোচন ক্ষমতা খুবই স্লো, এটার সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছাধীন, এটার সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছাধীন নয়। আর লাস্ট যেটা হৃৎপেশি, এটা তুমি চাইলেই তুমি বলতে পারবা না হৃদয় তুই একটু অফ হয়ে থাক, এটা সম্ভব না। হৃৎপিণ্ডকে তুমি থামায় রাখতে পারবা না, হৃৎপিণ্ড নিজের মতো করে চলতেই থাকবে। যদি এটা দ্রুত চলে তাহলেও রোগ, যদি স্লো চলে তাহলেও রোগ। যদি দ্রুত স্পন্দন হয় তাহলে সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া। নাম শুনছো মনে হয়, ট্যাকিকার্ডিয়া, হৃদস্পন্দনের হার বেড়ে যাওয়া। আর যদি স্লো হয়ে যায় ওইটাকে বলবো ব্রাডিকার্ডিয়া। তাহলে এর উপর আমার আসলে হাত নাই, এই জন্য এটাকে বলা হয়, এবং স্পিডেই কিন্তু চলে, স্পিডে, মোটামুটি স্পিডেই। তাহলে ওয়ার্ডটা কি, সঠিক ওয়ার্ডটা কি? সঠিক ওয়ার্ডটা হলো পরিমিতভাবে দ্রুত। এর সঞ্চালন ক্ষমতা পরিমিতভাবে দ্রুত, মানে একটা বা ছন্দময় তুমি বলতে পারো। তুমি যদি বলো ছন্দময় তাও কারেক্ট, ছন্দময় তাও কারেক্ট। তাহলে হেডলাইনটা কি দিবা? এই পাঠ্যকের হেডলাইন হবে সংকোচন প্রসারণ ক্ষমতা।
কি বলবা এখানে? খুবই দ্রুত। এটার ক্ষেত্রে কি বলবা? খুবই স্লো, প্রাণীর ইচ্ছাধীন নয়। এটার ক্ষেত্রে কি বলবা? প্রাণীর ইচ্ছাধীন নয় কিন্তু সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত বা ছন্দময়। তাহলে এই হৃৎপেশীও কি ধরনের পেশি বলতো? এটা হলো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি। আশা করি আমি এতক্ষণ যা বললাম পুরাটা সবাই বুঝতে পারছো। কমেন্ট করো তাহলে যে বুঝতে পারছি। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো যতটুকু পড়াইছি? হ্যাঁ জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু স্পেশাল পড়াশোনায় যাই। এই পেশির ভিতরে দেখো, দেখো পেশিগুলোর ক্ষেত্রে আমি এখন যা যা শিখাবো, যেভাবে শিখাবো এইভাবে নোট করে রাখবা, এইভাবে মনে রাখবা, নাহলে কিন্তু পেঁচাই যাবে। হ্যাঁ, তো পেশিগুলোর পেশির সর্বনিম্ন একক কি বলতে পারি? এই যে একটা পেশি কোষ বলতে পারি। ধরো এটা একটা পেশি কোষ, সব সর্বনিম্ন একক। তো পেশি কোষ তৈরি হওয়ার জন্য কিন্তু প্রোটিন দরকার হয়। প্রোটিন দিয়ে কোষ তৈরি হয়, প্রোটিন দিয়ে কোষ তৈরি হয়। তো সেই প্রোটিন দুইটার নাম হলো অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দিয়ে এই পেশিতন্তুটা গঠিত হলো। আচ্ছা, পেশি কোষটা তৈরি হলো। তো এই পেশি কোষ কি একটা থাকে কখনো? পেশি কোষ কি একটা থাকে? কখনোই না। পেশি কোষগুলো অনেকগুলো পেশি কোষ এরকম একটার সাথে একটা যুক্ত হয়, এইরকম একটার সাথে একটা যুক্ত হয়, যুক্ত হয়ে আমার তৈরি করে পেশি তন্তু। তাহলে এবারে পাইলাম আমরা পেশি তন্তু। হ্যাঁ, আচ্ছা, তো পেশি তন্তুগুলাও কি আবার একটা থাকে? একটা তন্তু দিয়ে একটা পেশি হয় আমরা বলি না। এই যেমন ডেল্টয়েড পেশি যদি বলি, এখানে অনেকগুলা পেশি তন্তু থাকে। তাহলে মনে করো এই আর একটা হলো পেশি তন্তুর গুচ্ছ দিলাম, তখন আমরা তাকে বললাম পেশি। তাহলে দেখো কি কি জিনিস বলে ফেললাম। প্রথম কথা বললাম যে একটা পেশি কোষ, সেটা তৈরি হয়েছে অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে। কি দিয়ে? অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে। আর মনে রাখবা, মায়ো ওয়ার্ডটা পেশি বোঝায়। মায়ো ওয়ার্ড অলওয়েজ পেশি বোঝায়। তাহলে দেখো এবার আসল খেলা শুরু। এই যে পেশি কোষ, এটা একবারে ভিতরে থাকে, তাই না? এই একটা পেশি কোষের বাইরে যে আবরণটা থাকে, পেশি কোষের বাইরে যে আবরণটা থাকে, তাকে আমরা বলবো সার্কোলেমা। সার্কোলেমা। তাহলে সার্কোলেমা হলো একটা পেশি কোষের আবরণ। সার্কোলেমাটা কি? পেশি কোষের আবরণ। বুঝা গেছে? দেন এই পেশি কোষগুলো মিলে আমার পেশি তন্তু তৈরি করলো। এই যে নীল একটা তন্তু, লাল একটা তন্তু। এই পেশি তন্তুর, এই মনে করো এই যে লালটার আমি তন্তু, এর বাইরে একটা আবরণ দিলাম। এই যে পেশি তন্তুর যে আবরণ, এই পেশি তন্তুর এই আবরণকে পেশি তন্তুর এই আবরণ, একে আমরা বলবো ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাস তার মানে পেশি তন্তুগুলোর যে এই যে গুচ্ছগুলো হলো, এটাকে আমরা বলবো ফ্যাসিকুলাস। গুচ্ছটার নাম ফ্যাসিকুলাস। তার আবরণের নাম কি? ফ্যাসিকুলাসের আবরণের নাম কি? ফ্যাসিকুলাসের আবরণের নাম হলো পেরিমাইসিয়াম। কি বললাম? পেরিমাইসিয়াম। তাহলে আমরা এবার পেয়ে গেলাম পেরিমাইসিয়াম। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পেশি তন্তুর যে আবরণ, পেশি তন্তুর আবরণকে আমরা বললাম পেরিমাইসিয়াম। পেশি তন্তুগুলো একসাথে হয়ে একটা তৈরি করে পেশি গুচ্ছ, পুরা গুচ্ছ। তাহলে দেখো এই গুচ্ছের যে বাইরের যে আবরণ, একবারে গুচ্ছের বাইরের যে আবরণ,
তাকে আমরা বলবো এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। তাহলে আমরা কি কি পাইলাম ভালো করে দেখো। প্রথমে পাইছি একটা তন্তু, প্রথমে একটা তন্তু ধরলাম, তন্তুর আবরণ সার্কোলেমা, তন্তু দিয়ে হলো গুচ্ছ, তন্তু দিয়ে হলো গুচ্ছ, গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস, গুচ্ছের আবরণকে বললাম পেরিমাইসিয়াম, গুচ্ছ দিয়ে হলো পেশিগুচ্ছ, অনেকগুলা পেশিগুচ্ছ, অনেকগুলা পেশিগুচ্ছ একসাথে হয়ে যে আবরণটা দিবে তাকে বলবো এপিমাইসিয়াম। ক্লিয়ার? তাহলে সিরিয়ালটা কোথা থেকে কোথায় যাবে, সিরিয়ালটা কোথা থেকে কোথায় যাবে? প্রথমে হলো সার্কোলেমা, তারপরে হলো পেরিমাইসিয়াম, তারপরে হলো এপিমাইসিয়াম। প্রথমে হলো সার্কোলেমা, তারপরে হলো পেরিমাইসিয়াম, তারপরে হলো এপিমাইসিয়াম। প্রথমে সার্কোলেমা, একটা তন্তুর আবরণ, তারপরে তারপরে তন্তু দিয়ে একটা গুচ্ছ, একটা গুচ্ছ, তাকে আমরা বলবো পেরিমাইসিয়াম, অনেকগুলা গুচ্ছ একে বলবো এপিমাইসিয়াম। আর এই যে সার্কোলেমা যেটা বলতেছি, এটাই তাহলে কি সবার ভিতরের আবরণ না? তাহলে এই সার্কোলেমার আরেকটা নাম তুমি বলতে পারো, যেহেতু একবারে ভিতরে থাকে তাই এর আরেকটা নাম এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম, এন্ডো মানে হলো একবারে ভিতরে, এন্ডো মানে একবারে ভিতরে। তাহলে আমরা কি কি পাইলাম? সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম, তারপরে তন্তুগুলোর একটা একটা গুচ্ছ, একটা একটা গুচ্ছ পেরিমাইসিয়াম, অনেকগুলা গুচ্ছ এপিমাইসিয়াম। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু কমেন্ট করে যাও নাও বুঝতে পারছো কিনা। আর পেশি যে প্রোটিন, পেশির প্রোটিন যদি বলে, পেশির প্রোটিন বললে অ্যাক্টিন এবং মায়োসিন, দুইটা পেশি প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন। আচ্ছা, ভেরি গুড। তাহলে পেশি নিয়ে আমাদের পেশি এই জিনিসটা নিয়ে আমাদের ঝামেলাটা থাকবে না। আচ্ছা, এবার পেশিগুলো কিভাবে কাজ করে সেটা দেখি। তো তোমরা যারা ছেলেরা আছো তারা প্রায় একটা ব্যায়াম করো, কি বলো? চল এরকম করি, কি জানো বলে, এটা কি জানো বলে, এরকম নিয়ে এরকম বাইসেপস বাড়ায়, মানে এই দিকটা ফুলায়। তার মানে বুঝাই যাচ্ছে তোমার নিজের অজান্তেই তুমি একটা পেশির নাম শিখে গেছো, সেটা হলো বাইসেপস। এই জায়গাতে থাকে, ভালো করে দেখো, এই জায়গাতে থাকে বাইসেপস। আচ্ছা, আর এই বাইসেপসের ঠিক অপোজিটে এই জায়গাতে থাকে ট্রাইসেপস। এখন পেশি তন্তুগুলা কিভাবে থাকে জানো? এরকম লম্বা লম্বি থাকে, লম্বা লম্বি, লম্বা লম্বি। এখানে বাইসেপস থাকে, এখানে লম্বা লম্বি ট্রাইসেপস থাকে। তো এই যে বাইসেপস, আমি একটা জিনিস শিখাই দিই আজকে, সারা জীবন মনে রাখবা। পেশির কাজ শুধুমাত্র সংকোচন করা, পেশির কাজ শুধুমাত্র সংকোচন করা, প্রসারণ পেশির কোনো কাজ না। প্রসারণ স্থিতিস্থাপকতার কারণে হয়ে যায়। তার মানে পেশির কাজ শুধুমাত্র সংকোচন। কাজ এটা কেন বলা হয়? কারণ পেশি সংকোচনের জন্য উদ্দীপনা দরকার হয়, তোমার মস্তিষ্ক বলতে হয়। কিন্তু প্রসারণের জন্য পেশি এই যে সংকোচন হওয়ার জন্য উদ্দীপনাটা মস্তিষ্ক থেকে আসে, প্রসারণের জন্য কোনো উদ্দীপনা মস্তিষ্ক থেকে আসে না। তাহলে আমরা কি বলতে পারি যে পেশির সংকোচন সক্রিয় প্রক্রিয়া, পেশির প্রসারণ নিষ্ক্রিয় প্রক্রিয়া। এত দূরে যাওয়ার দরকার নেই, আমি যেটা বুঝাতে চাইছি তোমরা বুঝছো। তো এখন তোমার মাথা থেকে পেশি সংকোচনের, এই বাইসেপস পেশি সংকোচনের উদ্দীপনাটা আসলে দেখো তো, এই যে এইভাবে ধরে পেশিটাকে সংকোচন যদি করো তাহলে হাতটা এইভাবে চলে আসে। তুমি তোমার ছোট ভাই বোন থাকলে তাদেরকে ধরেও বলতে পারবা, এই তোকে একটা চকলেট দিব, তুই একটু হাতটা নরম কর। ওকে এইভাবে সোজা করায় ওর হাতটা এইভাবে সামনে নিবা, নরম করাবা, তারপরে এখানে টান দিবা, এরকম এরকম টান দিবা, এই যে এরকম করে যখন টান দিবা দেখবা হাত এরকম অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে এই যে কাছে আসা, এই কাছে আসার জিনিসটাকে বলা হয় ফ্লেকশন হয়েছে, ফ্লেকশন, ফ্লেকশন। তাহলে ফ্লেকশন হয়েছে, কাছে আসাকে বলা হয় ফ্লেকশন। ফ্লেকশন যারা করে, যে পেশিগুলা করে, সেই পেশিগুলাকে বলা হয় ফ্লেক্সর পেশি। বাংলায় লিখতে পারো ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর। কে ফ্লেক্সর পেশি, কে এই কাজটা করতেছে বাইসেপস। একবারে প্রমাণ হয়ে যাবে, তোমার ছোট ভাই বোনদেরকে তুমি এটা পরীক্ষা করেই দেখতে পারবা। এবার তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে তো এই বাইসেপস যদি প্রসারণ হয় তাহলে আমার এক্সটেনশন হয়ে যাবে। এক্সটেনশন মানে কি?
বলে না আমার জমি এক্সটেনশন করব মানে কি জমি বাড়াবো, আমার এই জিনিসটা পড়াকে এক্সটেনশন করব, এক্সটেন্ড করব মানে কি বাড়াবো। তার মানে তুই কাছে আসাকে ফ্লেকশন বলছিস, দূরে যাওয়াকে বলবি এক্সটেনশন। বাট এটা কখনোই এর প্রসারণের ফলে কখনো হয় না। এইবার কি লাগবে, এই যে আমি কি বলছি মস্তিষ্ক থেকে শুধুমাত্র উদ্দীপনা যাবে কিসের, সংকোচনের। এদিকে থাকে ট্রাইসেপস। এবার এই জায়গাতে যদি তুমি সংকোচন করো এই যে আড়াআড়ি এভাবে, তাহলে দেখবা এই যে ফ্লেক্সড হওয়া যে বাহুটা সেটা এইরকম সামনে চলে গেছে। তাহলে এই যে দূরে চলে যাওয়া এটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন, এক্সটেনশন যে পেশিগুলা করবে সেই পেশির নাম এক্সটেনসর পেশি। এক্সটেনসর পেশি, এক্সটেনসর পেশি হিসেবে কে কাজ করে, ট্রাইসেপস। ট্রাইসেপস দুইটা পেশি হয়ে গেল। এবার দেখো, এবার কোনো কিছু যদি বডি থেকে দূরে চলে যায়, দূরে চলে যাওয়া মানে বাইরের দিকে, দূরে না বাইরের দিকে দূরে চলে যাওয়া এক্সটেনশন। যদি বাইরের দিকে চলে যায়, যে কাছে ছিল বাইরের দিকে চলে যাবে, এই বাইরের দিকে চলে যাওয়াকে বলা হয় অ্যাবডাকশন। কি বলা হয়, অ্যাবডাকশন। তাহলে তার যে বিপরীত কাজটা, বাইরে চলে যাওয়া অ্যাবডাকশন, তাহলে কাছে চলে আসা কি অ্যাডাকশন। তাহলে এইটাকে আমরা বলবো অ্যাডাকশন। তাহলে দেখো মনে রাখবা কেমনে, বাইরে চলে যাওয়া, বাইরে ব, অ্যাবডাকশনের ব। তার মানে অ্যাবডাকশন সেটাই যখন কোনো কিছু দেহের কাছ থেকে বাইরের দিকে চলে যাবে, দূরের দিকে চলে যাবে, দেহ থেকে দূরে সরে যাওয়া অ্যাবডাকশন, আর দেহের কাছে চলে আসা অ্যাডাকশন। তাহলে কে নিয়ে যায় আমি দেখি। আমার এখানে পরিচিত একটা পেশি অনেকদিন ধরে আলোচনা করতেছি, সেটা হলো ডেলটয়েড। তার পেশিগুলো এরকম লম্বা লম্বা থাকে, সাইডে সাইডে থাকে। তুমি যদি এই পেশিটাকে এভাবে সংকোচন করো, এভাবে এই যে সংকোচন করলে এই হাত এদিকে বাইরে চলে যাবে, এইভাবে সংকোচন করো হাত বাইরে চলে যাবে। তাহলে আমি বলতে পারি এই অ্যাবডাকশন পেশি যারা এই অ্যাবডাকশন করে তাদেরকে বলা হয় অ্যাবডাক্টর পেশি। যদি পরীক্ষায় আসে অ্যাবডাক্টর পেশির উদাহরণ কি, উদাহরণ হলো ডেলটয়েড। উদাহরণ হলো ডেলটয়েড। এবার কাজ কি, দূরে চলে যাচ্ছে, তুমি যখন এরকম করে পাখির মতো এরকম বসে থাকবে, কখনোই না, তোমাকে কাছে আনতে হবে। এই যে জায়গাটা, এইখানে একটা পেশির তন্তু আছে এরকম এই পর্যন্ত, ওইটার নাম হলো ল্যাটিসিমাস ডোরসি। একটু কঠিন নামটা। সে কি করে, সে যখন এরকম সংকুচিত হবে তখন এই যে দূরে চলে যাওয়া, বাইরের দিকে চলে যাওয়া হাতটা সেটা কাছে চলে আসবে। তাহলে ল্যাটিসিমাস ডোরসি যখন সংকুচিত হয় তখন বাইরে থেকে কাছে চলে আসে। তাহলে যে সব পেশি এই অ্যাডাকশন করবে তাদেরকে, সেই পেশিগুলোকে বলা হয় অ্যাডাক্টর পেশি। আর কে এই কাজটা করে, ল্যাটিসিমাস ডোরসি। তা আমি মনে রাখি কিভাবে, ডোরসি। তাছাড়া পেঁচায় যায়, ডোরসি ভাবে মনে রাখা। তবে এখানেও পেঁচায়, কিন্তু ডেলটয়েডেও পেঁচায়, ডেলটয়েডেও ড আছে। কিন্তু কথা হলো যে ল্যাটিসিমাস ডোরসি, এটা যেহেতু একটু বড়সড় একটু কঠিন ওয়ার্ড, এই কারণে আমি অ্যাডাকশনের সাথে এটা মিলায় মনে রাখা যায়। তাহলে আমরা ডেলটয়েডের সংকোচনে দূরে চলে গেল, ল্যাটিসিমাস ডোরসির সংকোচনে কাছে আসলো। তাহলে বাইরের দিকে চলে যাওয়া অ্যাবডাক্টর, বা ভিতরে কোষে বডির দিকে চলে আসা অ্যাডাক্টর। কে কি কাজ করলো বলে দিলাম। এখন দেখো মজার জিনিস হলো, এই যে ফ্লেকশন আর এক্সটেনশন এরা পরস্পর বিপরীত কাজ। এই কাজগুলোকে বলা হয় অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিস্ট। এই এন্টি মানে কি, এন্টি মানে অপোজিট। তাহলে বাইসেপস আর ট্রাইসেপস পরস্পর অ্যান্টাগনিস্ট পেশি, ভিন্ন কাজ, বিপরীত কাজ করতেছে। আর যদি দুইটা পেশি একই সাথে একই কাজ করে তখন সেই পেশিকে বলা হয় অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট মানে একই কাজ করা, অ্যান্টাগনিস্ট মানে বিপরীত কাজ করা। তাহলে আমাকে বলো তো, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর, মানে ডেলটয়েড পেশি আর ল্যাটিসিমাস ডোরসি, এদের মধ্যে সম্পর্ক কি? এরা কি অ্যান্টাগনিস্ট নাকি অ্যাগনিস্ট? অ্যান্টাগনিস্ট নাকি অ্যাগনিস্ট? তাহলে এই যে বাইরে চলে যাওয়া, ভিতরে আসা, কাছে আসা, দূরে যাওয়া, এই কাছে আসা ফ্লেকশন, দূরে যাওয়া এক্সটেনশন, বাইরের দিকে যাওয়া অ্যাবডাকশন, ভিতরের দিকে আসা অ্যাডাকশন।
তাহলে বলো তো এরা কি অ্যাগনিস্ট নাকি অ্যান্টাগনিস্ট? হ্যাঁ, অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। কারণ কি? কারণ একটা আরেকটার বিপরীত কাজ করতেছে। আচ্ছা, এবার দেখো, আরো দেখো, এই যে আমার ম্যান্ডিবলটা যদি নিচে নেমে যায়, তুমি মন খারাপ করে বসে আছো, তার মানে আমরা কি বলি যে তুমি ডিপ্রেশনে আছো, তাই না? ডিপ্রেশনে আছো, ডিপ্রেশন মানে মন খারাপ করে বসে আছো, মন মরা হয়ে বসে আছো। তাহলে এই ম্যান্ডিবল কিন্তু পুরা করটির একমাত্র নরমক্ষম হাড়, এটা ছাড়া কিন্তু আর কেউ নড়াচড়া করতে পারে না। তুমি চাইলে জাইগোমেটিককে নাড়াইতে পারবা না। তাহলে ম্যান্ডিবলকে তুমি ডিপ্রেস করাও, তার মানে এইটাকে আমরা বলবো ডিপ্রেসর পেশি, ডিপ্রেসর পেশি। তাহলে ডিপ্রেসর পেশি কে? ম্যান্ডিবলকে যে নিচে নামায়। তাহলে নামটা খুব সহজ আছে, ডিপ্রেসর ম্যান্ডিবুলি। কি নাম? ডিপ্রেসর ম্যান্ডিবুলি। তাহলে ডিপ্রেসর ম্যান্ডিবুলি কি করবে? ম্যান্ডিবলকে ডিপ্রেসড করে নিচে নামাবে। তাহলে তুমি কি সবসময় এরকম বসে থাকবা? না, তোমার এবার উপরে উঠাইতে হবে। তো উপরে উঠে আমরা কি দিয়ে উঠি? লিফট দিয়ে উঠি। লিফট দিয়ে বা কোনো কিছু উপরে উঠাটাকে আমরা বলি লিভেট করো মানে জাগাও। লিভেট করা মানে জাগানো। তাহলে যে পেশিটা একে উপরে উঠাবে, জাগাবে, তাকে আমরা বলবো লিভেটর। লিভেটর পেশি, লিফট, উপরে উঠায়। তাহলে ম্যান্ডিবলকে যে উপরে উঠাবে সেই পেশিটা এই জায়গায় থাকে এবং যার নাম হলো, মেসোয়াক করিস না, মেসোয়াক, এই যে দিয়ে ডাল দিয়ে, ওভাবে মনে রাখ, তার নাম ম্যাসিয়েটর। মেসোয়াকের সাথে মিল রেখে ম্যাসিয়েটর। তাহলে ম্যাসিয়েটর পেশি হলো একটা লিভেটর পেশি। ডিপ্রেসর মানে ডিপ্রেসড করবে নিচে, তাই এটার নাম ডিপ্রেসর ম্যান্ডিবুলি। কাকে ডিপ্রেস করে? ম্যান্ডিবলকে। বুঝা গেছে? তাহলে এই লিভেটর আর ডিপ্রেসর এরা কিন্তু আবার অ্যান্টাগনিস্ট। কেন? অ্যাগনিস্ট আমরা পাবো, অ্যান্টাগনিস্ট কেন? তারা একে অপরের বিপরীত কাজ করতেছে। তাহলে কয়েক ধরনের পেশি আমরা পড়লাম, এই যে লিভেটর, ডিপ্রেসর, তারপরে হলো ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। আরেকটা দেখো, এবার যদি কোনো একটা পেশি কোনো কিছুকে উপরে তুলে ঘোরায়, ঘোরানো ইংরেজি কি? রোটেশন করা। ঘোরানো ইংরেজি কি? রোটেশন করা। তাহলে রোটেশন যদি করে, যে পেশি রোটেশন করবে সেই পেশির নাম আমরা কি দিব? রোটেটর দিব। কি দিব? রোটেটর। তো রোটেটর কাকে ঘুরাইতে পারে? তুমি চিন্তা করো না, তুমি পায়ের ফিমার একে উপরে তুলে এরকম ঘুরাও, মানে ফুটবল খেলার সোজা কথা। তার মানে এই পেশি যদি না থাকতো আমি ফুটবল খেলতে পারতাম না। তাহলে এই রোটেটর পেশিটা কে? রোটেটর পেশিটা হলো পিরিফর্মিস বা পাইরিফর্মিসও বলে অনেকে। বানান ইংরেজি তো, PYRIFOARIS, পিরিফর্মিস বা পাইরিফর্মিস। সেই পেশিটা ফিমারকে উপরে তোলে প্লাস ফিমারকে ঘোরায়। তাহলে একই সাথে দুইটা কাজ করে পিরিফর্মিস। ফিমারকে উপরে তুলে এবং ঘোরায়। কি পেশিটা? রোটেটর পেশি। পেশিটার নাম পিরিফর্মিস। এতটুকু বুঝতে পারছো সবাই? যতটুকু বুঝাইছি বুঝছো? তাহলে আমরা কি কি পেশি শিখলাম? লিভেটর, ডিপ্রেসর, তারপরে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। তুমি সবসময় নিজে বুঝে পড়ে তারপরে শিখবা, তাহলে দেখবে এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা একবারে ইজি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কটা পেশি আজকে থাকলো, আর একদিন মনে হয় লাগবে। আজকে যা পড়াইছি বুঝতে পারছো সবাই? কমেন্ট করো যে সবগুলো বুঝতে পারছো কিনা। আজকে রিপিটটা না করালে আমি ক্লাস শেষ করতে পারতাম টাইমে, কিন্তু 6 নাম্বার ক্লাস রিপিট করানো লাগলো, যার কারণে শেষ করতে পারলাম না। আরো একদিন লাগবে। এখন অস্থিসন্ধি বাকি, তারপরে লিভার বাকি, পেশিরও কিছু পেশি বাকি। হাতের পেশিগুলা পড়ছি, পায়ের পেশিগুলা বাকি আছে।
আচ্ছা, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ওকে। ক্লাস করবা, রেগুলার ক্লাস করবা, ক্লাস করো না কেন?